সাহিত্য আসরের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক সাংবাদিক কবি রাশেদ রৌফ। এবং আমরা আমাদের এই আয়োজনে আমাদের মাঝে আলোচক হিসেবে পাচ্ছি শিল্প শৈলী বুলেটিন সম্পাদক কবি আজিজ রহমান, বিশিষ্ট গল্পকার এবং সাংবাদিক বিপুল বড়ুয়া, এবং একই সাথে আমরা আমাদের রাদিয়া প্রকাশনের পক্ষ থেকে সৈয়দা সেলিমা আক্তার কবি এবং নতুন একটি বই ঘোলাটে রাম এই রূপকথা গ্রন্থের লেখক কবি সরওয়ার কামাল পাশা, তাদেরকে দিয়ে আমরা মঞ্চ সাজাবো। এখন আমি কবি সাংবাদিক রাশেদ রৌফ ভাইকে আমাদের আজকের সম্মানিত আলোচক এবং কবিবৃন্দকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রাদিয়া প্রকাশনের দ্বিতীয় সাহিত্য আসর মেতেওটি কবিতায়, গান আর কথামালায় আমরা শুরু করছি এখনই। মঞ্চে আসছেন কবি সাংবাদিক রাশেদ রৌফ, আজকে যিনি সঞ্চালক এবং সভাপতি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কবি সৈয়দা সেলিমা আক্তার, কবি আজিজ রহমান, কবি সরওয়ার কামাল পাশা, কবি বিপুল বড়ুয়াকে এবং আমাদের প্রিয় দিদি শিল্পী মৃণালিনী চক্রবর্তী, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বুঝা যারা উপস্থিত হয়েছেন এবং যারা লাইভে দেখছেন তাদের সবাইকে আমি আবারও স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাশেদ ভাইকে আজকের এই আসরটি সভাপতিত্ব করার জন্য এবং একই সাথে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। রাশেদ রৌফ। রাশেদ ভাই, রাশেদ ভাই মাইক থেকে আপনাকে দিব না? মাইক লাগবে না। রাদিয়া প্রকাশনের উদ্যোগে দ্বিতীয় সাহিত্য আসর, এই সাহিত্য আসরে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। রাদিয়া প্রকাশনের 2 শতাধিকার অধ্যাপক বোটানুদ্দিন টিটু এবং সৈয়দা সেলিমা আক্তার, আমার খুবই প্রিয় বাদক, স্নেহবাদক, আমাকে বড়ই ভালোবাসে, এই জন্যে বারবার আমাকে তাদের আসরে ডাকে। আর ডাকা মানে তো তাদের বড় ভাই হিসেবে আমাকে সভাপতিত্ব করতে দেওয়া। আমি আজকে এই অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করছি। আর পাশাপাশি আজকে যে সাহিত্য আসর, এই আসরে যারা কবিতা বলবেন, ছড়া বলবেন, গান গাইবেন এবং কথামালায় অংশগ্রহণ করবেন, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। যারা উপস্থিত হয়েছেন, যথাসময়ে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুরুতেই স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাব সৈয়দা সেলিমা আক্তার, কবি, শিশু সাহিত্যিক এবং রাদিয়া প্রকাশনের অন্যতম সম্পাদক। শুভ বিকেল। শরতের সুন্দর বিকেলে রাদিয়া প্রকাশনের দ্বিতীয় সাহিত্য আসরে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ জুড়ে এরকম করোনা মহামারীর মধ্যে আমরা জড়ো হয়েছি চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে। সাহিত্যের অনুরাগীরা গান, কবিতা, কথামালায় আমরা সাজাবো আজকের অনুষ্ঠান। আজ মঞ্চ আলোকিত করে আছেন সাহিত্যের বিশিষ্ট জনেরা, কবি সাংবাদিক রাশেদ ভাই এবং আজিজ রহমান ভাই, মৃণালিনী চক্রবর্তী দিদি, কবি ছড়াকার ডাক্তার সরওয়ার কামাল পাশা, অধ্যাপক গফরানুদ্দিন টিটু
আজ মঞ্চ আলোকিত করে আছেন। আমাদের সামনে আছেন আলোকোজ্জ্বল মুখ নিয়ে সাহিত্যের অনুরাগীরা। ভাদ্রের ভ্যাপসা গরমের মধ্যে হঠাৎ করে আকাশের দিকে চোখ গেলে দেখা যায় মেঘের ভেলা ভেসে যাচ্ছে। এ মেঘ এ রোদ, এই হচ্ছে শরৎ। আর এই শরতে আমরা ছড়া, কবিতা এবং গানের মধ্যে আমরা আবিষ্ট থাকবো চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে। যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। সৈয়দা সেলিম আক্তারকে ধন্যবাদ, অঙ্কতায় স্বাগত বক্তব্য রেখেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এখন 24-23 জন উপস্থিত হয়েছে। স্বামী ফাতেমা উন্নিও একটি বুঝেছেন, তারপরে সব 24 জন উপস্থিত হয়েছে। আমরা সবাই কবিতা ছড়া পাঠ করব। আলোচনা যারা কবিতা ছড়া আনেননি কিংবা আলোচনা করবেন, আলোচনা এখানে দেখতে পাচ্ছি অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া খুবই স্বাস্থ্যবিধি মেনটেন করে চলে, আজকে শরীরকে সুন্দর করে চলে আসছে। মোস্তফা ইমরান সোহেল লেখক এবং আইনজীবী সাংবাদিক, তাকেও দেখতে পাচ্ছি। আমাদের আসলে নতুন একজন আছে, সে হচ্ছে ফাতেমা ফেরদৌস, তাকেও আমি শুভেচ্ছা জানাই। আমি কবিতা নিয়ে আসার জন্য অনুরোধ জানাবো কবি এবং চিত্রশিল্পী নাটু বিকাশ করবা। নাটু বিকাশ রাদিয়া প্রকাশনকে ধন্যবাদ আর সবাইকে শুভেচ্ছা। আমার একটি কবিতা, টাম্মা। টাম্মা টাম্মা ওই দিন গড়ে, দাদু কেন বকেছিল নাম ধরে। তোমার না দিন দিন হুঁশ যাই চলে, দাদু দেখি বকছিল চশমাটা খুলে। আমি না দরজায় লুকিয়ে থেকে সব কথা শুনি তার মুখটাকে ডেকে। মনে মনে রেগে ভাবি বলবো কিছু, টাম্মাকে বকবে না একটু নিচু। টাম্মা দেখুন আর মন গুম করে, দাদু আর বকবে না ও সব ধরে। পুতুলের বিয়ে আর বাকি 3 দিন, নেচে গিয়ে পাত করো 9 মিন মিন। টাম্মা টাম্মা এসো ওই ঘরে, না এলে জোর করে আনবো ধরে। পুতুলের বিয়ে কাল ওই পাড়াটায়, পালা গান হবে তবে ওই রাতটায়। ধন্যবাদ। ধন্যবাদ। নাটু বিকাশ বড়ুয়া, নাটু চমৎকার ছড়া এবং কিশোর কবিতা লেখে। আর চিত্রশিল্পী হিসেবেও নাটুর একটা বিশেষ নাম আছে। তার উপস্থিতি আমাদের উজ্জ্বল, আমাদের আনন্দিত করেছে। এবারে আমি গৌতম কানুগ, যিনি লামায় অবস্থান করেন, আমাদের নানা প্রোগ্রাম লামা থেকে তিনি উপভোগ করেন, তাকে অনুরোধ করব তিনি একটা ছড়া অথবা কিশোর কবিতা যেটা করবেন সেটা। শুভ সন্ধ্যা। রাদিয়া প্রকাশন কর্তৃক আজকের এই সাহিত্য আসরের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব রাশেদ।
মিনারি দিই এবং মঞ্চে আজিজ রহমান ভাই, সৈয়দা সেলিমা আক্তার এবং ভদ্রলোকের নামটা জানি না, এবং উপস্থিত যারা আছেন সবাইকে আমার অকৃত্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা সবাই জানি অগাস্ট মাস শোকের মাস। 15 আগস্ট আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করেছি তার শোক দিবস উপলক্ষে। জাতির পিতাকে নিয়ে আমার ছোট্ট একটা কবিতা। জাতির পিতা, জাতির পিতা শেখ মুজিবুর, তোমাকেই মনে পড়ে, তুমি চিরজাগ্রত আমাদের বুকে, বাঙালির ঘরে ঘরে। তোমার জন্য মুক্ত এদেশ স্বাধীন জন্মভূমি, তুমি আমাদের জাতির পিতা, তোমার তুলনা তুমি। তোমার স্মরণে শিল্পীরা গান গাইবে ঘুরে ঘুরে, তুমি আছো বাঙালির বুকে, হারিয়ে যাবে না বহু দূরে। তোমার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা, তুমি আমাদের অবিসংবাদিত বাঙালির মহান নেতা। ধন্যবাদ সকল। নতুন গানগুলো এবারে নান্টু বড়ুয়া কবি এবং গল্পকার করাকার নান্টু বড়ুয়াকে তার পরিবেশনা করা অথবা কবিতা সেটা পরিবেশনার জন্য আমি অনুরোধ করব। শুভ সন্ধ্যা। আমাদের চট্টগ্রামের লেখিয়াদের অভিভাবক এবং আজকের অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি একটা যেহেতু শরৎকালের একটা ছড়া নিবেদন করছি, শিরোনাম বাদনহারা। ইচ্ছেগুলো বেশি বেড়ায় শরৎ মেঘের বেলায়, সারস পাখির মতন উড়ে ওই গুদুলি বেলায়। শিরিষ কণা হয়ে গাছে হীরক জিলিক তোলে, শরৎ এলেই যায় বেড়ে যায় মনের যত ইচ্ছা। পূর্ণ শশীর আলোয় বসে শুনতে দাদির কিচ্ছা। শিউলি ফুলের সুবাস এসে হৃদে জাগে দোলা, আলোর পাখির দৃশ্য দেখে হলাম রে পথ বোলা। ইচ্ছে করে দূর পাহাড়ে ঝর্ণা দ্বারায় খেলি, প্রজাপতির মতন উড়ি রঙিন ডানা মেলি। শরৎ এলেই আমার ইচ্ছের সকল বাঁধন ভাঙে, বনু ফুলের নানান রঙে হৃদয়টা খুব রাঙে। পুঁতিজামের শাখায় ওঠে জিভ রাঙিয়ে হাসি, কখনো বা রাকাল সেজে বাজাই বাঁশের বাঁশি। শরৎ এলেই যাই ভুলে যায় ঘরে ফেরার তারা, সারাটা দিন মাঠে গেলি হই যে বাদন হারা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ নান্টু বড়ুয়া। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মিলনায়তনে এসে উপস্থিত হয়েছেন আমাদের আরেক আসরের জন্য নতুন কিন্তু প্রবীণ একজন অধ্যাপিকা হাসনা বানু, তাকে আমি স্বাগত জানাচ্ছি। এবার আমি কবিতা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কবি তানভীর হাসান বিপ্লব। তানভীর হাসান বিপ্লব বেশ কয়েকটা সংকলন সম্পাদনা করে ইতিমধ্যে আলোচনার শীর্ষে উঠে এসছে। নিজে কবিতা লিখে, গল্প লিখে এবং ফিচার লিখে, প্রবন্ধ লিখে সাহিত্য আসরে একটা বড় ধরনের ভূমিকা অর্জন করছে সে। তো আজকে এখানে তাকে কি বিষয় পড়বে লেখাটা? আসসালামু আলাইকুম। আমাকে রূপ ভাই আসার সাথে সাথে বললো যে কবিতা আবৃত্তি করতে হবে, যদিও আমার আসলে আবৃত্তির অভ্যাস তেমন একটা নেই। তারপরে এই মুহূর্তে আসলে 2 লাইন লিখলাম।
লেখক সারথি নিয়েই। কবিতার নাম লেখক সারথি। লেখকরা আজ করেছে সাজ, অনলাইন বইমেলার বই পেয়েছি আজ, হাতে যে আরও অনেক কাজ। অনলাইন বই মেলার উৎসবে আনন্দে নাচছে, অনলাইন বইমেলার বই আজ সবার হাতে হাতে। একজন লেখক আরেকজন লেখকের কানে কানে বলছে, রবির আলোতে দিন আসে, সপ্তাহ শেষে মেলা আসে, নতুন বইয়ের সুবাসে হৃদয়টা ভরে যাবে অনলাইন বইমেলার বই হাতে পেলে। বইটি আজ হাতে পেয়েছি দুই গুণ আনন্দে, নতুন বইয়ের গানে লেখক সারথি হাতে পেয়ে আজ আমি অনেক আনন্দে। নতুন বই হাতে পেলে লেখকদের মন যায় ভরে। ধন্যবাদ। ধন্যবাদ কবি তানভীর হাসান বিপ্লব। এবারে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি গল্পকার ও সাংবাদিক বিপুল বড়ুয়া। হ্যাঁ, পাইছো? সোজা ওখানে একদম দক্ষিণ দিকে আসো। হ্যাঁ, দেখছো তো, এটা ডুবে যাবো। একদম দক্ষিণ দিকে, একদম দক্ষিণ দিকে চলে আসবে, নেমে আসো। নেমে এসে দক্ষিণ দিকে দেখবে চট্টগ্রামে দেখবে, একদম দক্ষিণ দিকে যতটুকু দেখার চেষ্টা করা। অনেকে নতুন তো চিনছে না এই জন্যে। যাই হোক, আমাদের একজন আলোচক একটু দেরি করে এসেছেন, আমাদের ছন্দপতন হয়েছে। ঘোলাটে রাম, সরোয়ার কামাল পাশা, এই বইয়ের এখন একটু মোড়ক উন্মোচন হচ্ছে, যারা হাতে নিয়ে নেবে। এটা বইয়ের আলোচক হচ্ছে বিপুল বড়ুয়া। তিনি আসতে দেরি করার কারণে প্রথমেই এটা আলোচনা ছিল, এটা একটু মোড়ক উন্মোচন হোক, একটু দেরি হয়ে গেছে। এই মোড়ক উন্মোচনের পরে বিপুলরা এটা আলোচনা করবেন। এটা সরোয়ার কামাল পাশার এই গল্পের বই ঘোলাটে রাম, বিপুল বড়ুয়ার আলোচনার পরে আমরা লেখক সরোয়ার কামাল পাশার প্রতিক্রিয়া শুনি। ধন্যবাদ। এবার আলোচনায় আসছেন কবি, গল্পকার ও সাংবাদিক বিপুল বড়ুয়া। ধন্যবাদ। সুধী লেখক সমাবেশ, আজকের এই মনোজ্ঞ সন্ধ্যায় আমরা আমাদের মাঝে ফিরে এসেছি লেখালেখির ভুবনে। যাবতীয় বৈপরীত্যকে আমাদের সৃজনশীলতা দিয়ে হারিয়ে আজ আমরা আবার মুখরিত হয়েছি। আবার নতুন জীবন লাভের প্রতি আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে বলা যায়। এই উপলক্ষে আমি রাদিয়া প্রকাশনের কৃতি পরিচালক, যশস্বী লেখক গোফরানুদ্দিন টিটু ও তার সহধর্মিণী সেলিমার প্রতি কৃতজ্ঞতা জানাই। আবার এই সম্মেলন সমাবেশ শুরু করার একটা আন্তরিক প্রয়াস পেয়েছেন। আমাদের এখানে আজকে লেখা পাঠ হবে এবং বইয়ের উপর আলোচনা। বই ঘোলাটে রাম, লেখক সরোয়ার কামাল পাশা। সরোয়ার কামাল পাশাকে আমাদের বর্তমান সময়কালের অনেকের কাছে অপরিচিত রয়ে গেছেন মনে হয়। আমি প্রথমে আলোচনার শুরুতে সরোয়ার কামাল পাশাকে নিয়ে দু কথা বলতে চাই।
সুদর্শন, সদাহাস্য সরোয়ার কামাল পাশা আমাদের খুব কাঁচেপিটের সময়ের একজন উদ্যমী লেখক, যশস্বী লেখক ছিলেন, এখনও আছেন। আমরা যখন গোফরাউদ্দিন টিটু যখন কচিহাত শুরু করে তখন দেখি নূর মোহাম্মদ নজরুল সহ অনেকের সাথে এই সরোয়ার কামাল পাশা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, প্রচুর লিখেছেন, প্রচুর আলোচনায় এসেছেন এবং অনবদ্যতার লিখন শৈলী ছিল। ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে চিকিৎসা বিজ্ঞান নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি তিনি এই লেখার কমতি কিন্তু কমিয়ে দেননি। বড়দের কবিতা টবিতা লিখে তারপরেও আবার আমাদের শিশু সাহিত্যের দিকে ফিরে এসেছেন এবং একসময়ের তুখুর লেখক সরোয়ার কামাল পাশা একজন খ্যাতনামা চিকিৎসক, এখনও আমাদের পাশ ছাড়েননি। আমরা তাকে পেয়েছি, তার উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি। তা এই সদ্য প্রয়াত করোনাকালে প্রকাশিত তার ছোট্ট গল্পগ্রন্থ ঘোলাটে রাম। আমরা শিশুতো চাইল্ড সাইকোলজি নিয়ে অনেকে কথা বলি, অনেকে তার ভাবাদি প্রশংসা করি। সেই নিরিখে, সেই বিবেচনায় আমাদের শিশুকুলকে তড়িৎ বুদ্ধির ভাগারে, তড়িৎ বুদ্ধির প্রয়াসে ছুটাছুটি করার জন্য, ছুটাছুটি করতে দেখে তিনি সরোয়ার কামাল পাশা এই সম্পৃক্ত সমৃদ্ধ গল্প লিখেছেন। এখানে শিশু কৌতূহল, শিশু মনস্তাত্ত্বিক বিষয় আশায় বিশ্লেষণ করেছেন লেখক। বলেছেন শিশুরা অনেক কিছু করতে পারে যদি তাদের ভেতরে সৃজনশীলতা থাকে, ইন্টেলিজেন্সি থাকে, ক্যালিবার থাকে, যেটা আমরা সবসময় বলে থাকি। তার সম্পূর্ণ প্রমাণ রেখেছেন, প্রমাণ দিয়েছেন শিশুদের এই ক্যানভাসে এনে। এখানে ঘোলাটে রাম, বদরুদ্দিনের ভাঙা টিভি, সেই ছেলে, সে একজন বইয়ের পোকা। এই 4-5টা গল্পে আমরা যেহেতু আমরা লেখালেখি করি, আমাদের চারপাশে কত কিছু ঘটে যায়, কত কিছু চিত্র বিচিত্র আমরা দেখি। আমরা অনেকের বিশেষত গল্পে তার ছায়া প্রচ্ছায়া পড়ে থাকে। এখানে তার সৃজনশীলতার দাগ কেটেছে, তার চারপাশের জীবন, যাপিত জীবন। লেখক এখানে অঙ্গাঙ্গিভাবে টিকে গেছেন তার চরিত্রগুলোকে তুলে আনার দায়বোধ থেকে। তিনি চেয়েছেন আমার চারপাশে যা ঘুরে যাচ্ছে, ঘটে যাচ্ছে, যা আমাকে প্রতিনিয়ত কুরুকুরে খাচ্ছে, তার উন্মোচন হোক, তাকে আমরা আলোর মুখে আনব। এই একজন লেখকের এটাই সবচেয়ে বড় চাওয়া এবং অনেকটা বড় পাওয়া বলা যায়। এই হিসেবে গড়ে উঠেছে অনেক কালজয়ী সাহিত্য আমাদের চারপাশ নিয়ে, আমাদের স্মৃতি নিয়ে, আমাদের আশেপাশের যাপিত জীবন নিয়ে। সেই যাপিত জীবনের খুব সুন্দর প্রতিচ্ছবি উঠে এসেছে সরোয়ার কামাল পাশার এই গল্পগুলোর মধ্যে। সে একজন বই পোকার
সে একজন বইয়ের পোকা। আমাদের বই পোকারা কেমন করে আমরা বইয়ের পাতা কাটি, বইয়ের পাতায় সংযুক্ত থাকি, বইয়ের পাতা নিয়ে আমরা নাড়াচাড়া করি, স্বপ্ন দেখি। সেই ছেলের পত্রিকার হকার, সেই হকারের একটা যাপিত জীবন, দুঃখমহল জীবন, বিষব্রত জীবন তা তুলে ধরেছেন সেই ছেলে। সরোয়ার কামাল পাশা অনেকটা আত্মজৈবনিক লেখা গল্প। সেই যে বলা, আমরা আমাদের কাছের কাউকে, পাশের কাউকে কখনো ফেলে যেতে পারি না। বিশেষ করে আমরা লেখকরা, আমাদের স্মৃতি মনে পড়ে যায় পুরনো স্টেশন, আমাদের স্মৃতি মনে পড়ে যায় একজন পাগলাটে ভিক্ষুক, একটা নুলু কুকুর। এইসব কিছু আমাদের সবসময় আকৃষ্ট করে, আমাদের বেদনাবোধে টেনে নিয়ে যায়, আমাদের স্মৃতিকে সঞ্জীবিত করে। সরোয়ার কামাল পাশা গল্প, তার আত্মজৈবনিক চিত্র বিচিত্র নিশানা রয়েছে, নিদর্শন রয়েছে। তিনি যে নিজকে নিয়ে ভাবেন, তার চারপাশকে নিয়ে ভাবেন, তার চেনা চরিত্রকে নিয়ে ভাবেন, তার এই কথামালা আমরা এখানে পাই। বদরুদ্দিনের টিভি, বদরুদ্দিনের ভাঙা টিভি একটা টিভির জন্য যে কিটিমিটি, যে কৌতূহল এবং তার শেষ পর্যন্ত তার সমাধান এই গল্পে খুঁজে পাওয়া যায়। মোটামুটি হালকা পাতলা অবয়ব নিয়ে, ঘটনা নিয়ে, চিন্তা নিয়ে, চেতনা নিয়ে পাশা তার গল্পগুলো নির্মাণ করেছেন। তার গল্পে কোনো ঘোরপেশ নেই, কোনো মারপেশ নেই, কোনো বড় টড় বেশি কিছু বোধ, আসক্তি, প্রশস্তি আমাদের পাঠকের উপর চাপিয়ে দেননি। তিনি সরল সত্য হিসেবে আমাদের চারপাশ নিয়ে যা দেখেছেন, যা অবলোকন করেছেন, তা নন্দিত করেছেন এবং তাকে বিস্মিত হয়েছেন, তাকে দুঃখবোধ পেয়েছেন এবং তা লেখনীতে ধরে রেখেছেন। তাই এই ঘোলাটেরাম, এই গল্পগ্রন্থের ছোট অবয়ব হলেও এটাকে আকর্ষণীয় বলা যায়, এটাকে খুব সমজদার গল্প বলা যায়। এবং তার পেছনে যে হাত, সরোয়ার কামাল পাশা, যিনি চিকিৎসা শাস্ত্রে জটিল বিশ্লেষণে, সমাধানে ব্যাপত থাকেন, ন্যস্ত থাকেন, তার এই মনোজ্ঞ দৃষ্টি নিয়ে গড়ে উঠেছে গল্পের ক্যানভাস। আমরা এই গল্পকারের জন্য একটা হাততালি কামনা করি। আমরা আগামীতে একজন হারিয়ে যাওয়া লেখক সরোয়ার কামাল পাশা আবার আমাদের মাঝে আরও নতুনত্ব নিয়ে, নতুনের বিষয় বৈচিত্র্য নিয়ে হাজির হবেন, এই কামনা করে আমি আমার এই বইয়ের উপর ছোট্ট মন্তব্য করা থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সমাবেশ। ধন্যবাদ কবি, কর্তা, সাহিত্যিক এবং সাংবাদিক বিপুল বড়ুয়া। আমরা কিন্তু বিপুল বড়ুয়ার কাছ থেকে এই বইয়ের একটা লিখিত আলোচনা প্রত্যাশা করেছিলাম। তাহলে একসঙ্গে দুটো লাভ কি? লেখক সরোয়ার কামাল পাশা এটা একটা মোটামুটি সংরক্ষণ করতে পারতেন এবং বিভিন্ন পত্রিকায় এটা প্রকাশ করতে পারতেন। যা হোক, আজকে বিপুলদার তাড়াহুড়ো করে এখানে আসছেন, এই জন্য হয়তো লিখিত আলোচনাটা আনেননি, কিন্তু আগামীতে তিনি তার আলোচনাটা লিখিত করতে পারলে তাহলে লেখক সরোয়ার কামাল পাশা উপকৃত হবেন, পাশাপাশি আমরা পাঠক হিসেবে উপকৃত হব। এবার সরোয়ার কামাল পাশার প্রতিক্রিয়া জানতে চাই। কবি, ছড়াকার এবং চিকিৎসক সরোয়ার কামাল পাশা। সাথে সাথে তুমি একটা ছড়াও করবেন। সকলকে শুভেচ্ছা। এই করোনার ক্রান্তির সময়ে আমরা সবাই এখানে নিজ নিজ ব্যস্ততার ফাঁকে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং রাদিয়া প্রকাশনার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর আয়োজনের জন্য।
শ্রদ্ধেয় বিপুলদা আমার বই নিয়ে সবিস্তারে বলেছেন। আমি লেখার চেষ্টা করি টুকটাক, এবং একসময় খুব বেশি চেষ্টা করতাম। এখন আমার ব্যক্তিগত পেশাগত জীবনের জন্য আমি লেখালেখি থেকে ছন্দপতন হয়নি, একটু ধীর লয়ে আগাচ্ছি। ঘোলাটে রাম যে বইটি প্রকাশিত হয়েছে রাজিয়া প্রকাশন থেকে, এটির অবয়ব অত্যন্ত ছোট। এখানে 4-5টি গল্প সংকলন করা হয়েছে। এই গল্পগুলোর সময়কাল হচ্ছে 90-এর দশক। 90-এর দশকে এগুলি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হবার পর এগুলোকে রাজিয়া প্রকাশনের প্রকাশক গোফরানুদ্দিন টিটু সংকলন করে ঘোলাটে রাম হিসেবে আবার পুনর্জন্ম দিয়েছেন। এজন্য কবিবন্ধু গোফরানুদ্দিন টিটুকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে এই বইয়ের মোড়ক উন্মোচনে আপনারা আপনাদের উপস্থিতি জানান দিয়েছেন এবং এই বইকে সহায়তা করেছেন তার মোড়ক উন্মোচনে। সেই জন্য আমি শ্রদ্ধেয় রাশেদ রৌফ সহ এখানে সম্মানিত সমস্ত যশস্বী লেখক যারা উপস্থিত আছেন সকলকে বিনীতভাবে নম্রভাবে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসলে পাঠকের প্রতিক্রিয়া হিসাবে আমি লেখাতেই আনন্দ পাই, এবং লিখতে লিখতে যে সময় চলে যায় এই সময়টাকে সবচেয়ে সুন্দর সময় মনে করি। আমরা আমাদের সারা জীবনের 1/3 সময় মাত্র কার্যকাল হিসাবে ব্যয় করতে পারি, কারণ আমরা 1/3 সময় ঘুমিয়ে কাটাই। সারাদিনে যদি 8 ঘন্টা ঘুমাই তাহলে 1/3 সময় ঘুমিয়ে কাটাই, আর 1/3 সময় আমাদের নিত্য নৈমিত্তিক কাজে ব্যস্ত থাকি, এবং আর বাকি 1/3 সময়ের মধ্যে সময় বের করে আমরা সবাই এখানে আমাদের জীবন সত্তার খোঁজে এসেছি, আমাদের প্রাণের সত্তার খোঁজে এসেছি। আমাদের যে সৃষ্টিশীলতা সেটাকে শুধু মানুষের সামনে প্রকাশ করার জন্য না, নিজেকে সৃষ্টিশীলতার মাঝখানে বাঁচিয়ে রাখার চেষ্টা করার জন্য এখানে একত্রিত হয়েছি। এটা একটা বিরাট ব্যাপার। এবং আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের জীবনের অনেক সময় রাস্তার জামে চলে গেছে, অসুস্থতায় চলে গেছে, অনেক কান্নায় চলে গেছে, এবং এরকম সবচেয়ে সুন্দর সময়ের মধ্যে এই একটা সময় যেখানে আপনি নিশ্চিন্ত মনে বসে কিছু সৃজনশীল চিন্তাভাবনা করতে পারছেন। সেজন্য আপনি নিজেকে নিজে ধন্যবাদ দিতে পারেন। আমি সকলকে আবার ধন্যবাদ দিচ্ছি এরকম সুন্দর একটা সময়ে আমরা একত্রিত হতে পারার জন্য। আমি আশা করি আমরা উত্তরোত্তর আরও সমৃদ্ধ হব, আরও একত্রিত হব, আরও জোটবদ্ধ হব, আরও সুশৃঙ্খল হব, এবং আরও উদ্বেলিত হব আমাদের সৃষ্টিতে, আমাদের আনন্দে, আমাদের জয়যাত্রায়। ধন্যবাদ সকলকে। এখন আপনারা অনুমতি দিলে আমি 2 লাইনের একটা ছড়া বলতে পারি। ছড়াটি আসলে রাদিয়া প্রকাশনীর একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে নানানজন লেখে। তা আমি সবসময় লেখার সময় পাই না, শুধু দেখি এইটা লিখলো ওইটা লিখলো। এক সময় দুই রুগীর ফাঁকে একটা রুগী ঢুকলো, একটা রুগী বের হলো, মাঝখানে যে সময়টা, সেই সময়টাই একটা লেখা। এটা 18 তারিখ লেখা, আজকে 28 তারিখ। সেটা আমি সকলের সামনে একটু পাঠ করে শোনাচ্ছি যে এইটা 8 লাইনের একটা ছড়া, যে শরৎ ঢুকার সময় আমি লিখলাম। ছড়াটা ছিল এরকম যে মেঘের ঘটা, জলের ফোঁটা, মুখ লুকানো, সূর্য ওঠা, বাদল গেছে, বাদল বেলা ফুরিয়ে গেছে, হারিয়ে গেছে কদম ফোঁটা, মেঘ রেগেছে যাবার বেলায়, দিচ্ছে বিষম আলোর ছোটা। ধন্যবাদ সকলকে, আবার ধন্যবাদ। ধন্যবাদ সরোয়ার কামাল পাশা। সরোয়ার কামাল পাশা একজন শুধু লেখক নয়, আসলে একজন চিকিৎসক। করোনাকালীন সময়ে আমরা দেখেছি চিকিৎসকরা কীরকম মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। অনেক চিকিৎসক অবশ্য বেতন লুকিয়েছিলেন, রোগীর কাছ থেকে বহু দূরে ছিলেন, কিন্তু বেশিরভাগ চিকিৎসক আমাদের সেবায় নিয়োজিত ছিলেন। আপনারা সবাই সরোয়ার কামাল পাশার মোবাইল নাম্বারটা নিয়ে নিতে পারেন, সুবিধা অসুবিধার সময়ে তার কাছ থেকে নিতে পারেন। সে লেখক হলো কেন, ডাক্তারের বাইরে তার একটা পরিচয় হচ্ছে সে লেখক। তার কাছ থেকে আমরা নানা রকম এই পরামর্শগুলো অবশ্যই নেব। সরোয়ার কামাল দেবেন নাম্বারটা, তার জন্য একটা হাত তালি। এবার আমরা একজনকে ডাকতে চাই, সে নিজে আইনজীবী, আবার সাংবাদিক, আবার একজন ছড়াকার। আমার ছোট বোন সৈয়দা সেলিমা আক্তার
সে আমার কানে কানে বলছে, ভাইয়া ও কিন্তু গানও গায়। সে হচ্ছে মোস্তফা ইমরান সোহেল। তো আজকে সে কি করবে এটা দেখে। সবাইকে শুভেচ্ছা। গান গাইবো তার আগে আমি একটা কথা বলি। আমার বন্ধু গোফরানুদ্দিন টিটু শুরুতে এখানে এসে আমি জিজ্ঞেস করছি, টিটু আমি কি এখানে বড় তো ছড়া করতে পারবো? তো বলছে এখানে এটা কচি হাত না, এখানে পড়া যাবে। তো আমি বলছি তারপরেও আমি রাশিদ ভাই তো ওই ছড়াটার একটা স্মৃতিচারণ করতে চাই। ওই ছড়াটা যখন আমি সকাল সাহিত্যে আসলে পড়েছিলাম সম্ভবত 1994-95 থেকে, তখন অপরিণত বয়স। তো ছড়াটা পড়ার পরে রাশিদ ভাই আমাকে ডেকে বললেন, এই যে তোমার ছড়া কি তোমার মা পড়ে না? মানে এটা সে সময়ের জন্য অপরিণত ছিল, সেটা আমি পড়বো মনে করেছিলাম, কিন্তু আজকে ওটা পড়ছি না, যেহেতু গানের কথা বলছে একটা। এই মেয়ের তোর কেন এত লাজ, লাজ ভেঙে তোর ঘুম পাড়াবো, ঘুমের ঘুরে স্বপ্ন দেব আজ। এই মেয়ে তুই না বলিস না আর, আসলে কাছে খুলে দেব সকল কথার দ্বার। আচ্ছা মেয়ে এই তুই যাবি যদি যা, যাওয়ার আগে বুকের মাঝে চিহ্নটা দাও হা। সবাইকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গান গাইতে হবে। আজ থেকে কত বছর আগে 1994 মানে কত বছর এর বয়স কত হতে পারে? আসলে বয়সটা একটা সংখ্যা। যদি আপনি রেগুলার যোগ ব্যায়াম করি, আমরা আমাদের ডাক্তার সাহেব আছেন, উনি জানেন আমরা স্বাস্থ্য বিভিন্নভাবে। ঠিক আছে, গানটা করুন। আমি একটা নজরুল সঙ্গীত করি, যেহেতু গত 2 দিন আগে নজরুলের মৃত্যুবার্ষিকী গেছে। গানের কথা যদি ভুল হয় আমি মাফ করে দেন। মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও, মোরে আদর দিয়ে দুলিও না, আঘাত দিয়ে দুলিও দুলিও, পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। হে প্রিয় মোর একে মোহ, এ প্রাণ শুধু চাই বিরহ। হে প্রিয় মোর একে মোহ, এ প্রাণ শুধু চাই বিরহ। তুমি ঘুমের ঘুরে স্বপ্নেতে, ঘুমের ঘুরে স্বপ্নেতে, হৃদয় দুয়ার খুলিও, পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। তবু প্রাণ যে চাই পোড়াতে সুখ, আমি চাই পুড়িতে সুখের ঘরে আগুন জেলে, পথে পথে ঝুড়িতে বধূ, পথে পথে ঝুড়িতে। প্রভু শান্তি চাই পোড়াতে সুখ, আমি চাই পড়িতে সুখের ঘরে। পথে পথে ঝুড়িতে বধূ, পথে পথে ঝুড়িতে। সবাইকে ধন্যবাদ। পরের কথাগুলো ভুলে গেছি। খুবই সুন্দর। মোস্তফা ইমরান সোহেল কবিতা এবং গান আমাদের উপহার দিয়েছে, ভালো লাগছে। এবারে কবিতা নিয়ে আসবে কবি শিউলি নাথ। শিউলি নাথ পেশায় একজন শিক্ষক,
কবিতা লিখে, প্রবন্ধ লিখে আজকে আমাদের উপহার দেবেন। শুভ সন্ধ্যা শ্রদ্ধেয় সভাপতি এবং আজকের অনুষ্ঠানের আয়োজনের অংশগ্রহণকারী বিদগ্ধজন আর আজকের আয়োজক রাদিয়া প্রকাশন, সবাইকে আমার শুভেচ্ছা। আমি শিলিনাথ, আমি আমার একটা কবিতা আবৃত্তি করছি। আমার কবিতার নাম হচ্ছে চেয়ারের আত্মবিলাপ। তোমরা সবাই নামটি আমার দিলে যে ভাই চেয়ার, সামনে পিছিয়ে টেনে হিস্ট্রি করো না কেউ কেয়ার। সহ্য আমার কতটুকু, কিভাবে দিই প্রমাণ? বিশ্বাস করো সহিষ্ণুতায় ওই পাহাড়ের সমান। শ্রেষ্ঠ তোমরা মানুষ জাতি, কতই বাড়াবাড়ি, মূর্খ আমি, জড়ো আমি, বলতে নাহি পারি। কেউ বা এলো, কেউ বা গেল, রইল পড়ে চেয়ার। এদের মাঝে জানি না তো কজন ছিল ফেয়ার। আমার উপর বসেই তোমরা চরিত্র বদলাও, কি ছিলে কাল, কি হলে আজ, ভুলে কেন যাও? মানুষগুলো ভোল পাল্টায় চেয়ার গুনে ভাই, কে দেবে দাম দেখবে যখন চেয়ারগুলোই নাই। সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্রের ফাঁদে মানুষগুলো পার পেয়ে যায়, চেয়ারগুলোই কাঁদে। যত দোষ নন্দ ঘোষ ওই চেয়ারটাকে নিয়ে, তার চেয়ে বরং সমাজ গড়ো সুস্থ নীতি দিয়ে। ধন্যবাদ। খুব সুন্দর সঙ্গে বক্তব্যে এবং বিষয় বৈচিত্র্যে একটা চমৎকার একটা লেখা। এই লেখার জন্যে কবি শিলিনাথকে আমরা অভিনন্দন জানাই। এবারে 4 মিনিট সময় দেওয়ার জন্য আমাকে অনেক আগে আবেদন দিয়ে রাখছিল যে মানুষটি, কবি, ছড়াকার এবং নাট্যকার কাশেম আলী রানা। কাশেম আলী রানার জন্য 1 মিনিট বাড়িয়ে দিতে পারে, লম্বা মানুষ তো, দীর্ঘদেহী মানুষ, সময়টাও যেন দীর্ঘ হয়। ধন্যবাদ শ্রদ্ধেয় রাশেদ ভাই এবং রাদিয়া প্রকাশনের প্রকাশক এবং উপস্থিত সকল কবি সাহিত্যিক লেখকবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমার কবিতার শিরোনাম মধ্যবিত্ত ভালোবাসা। আমি তোমার কাছে প্রেম চাইনি, ভালোবাসাও চাইনি, দু চোখের ইশারায় পালিয়ে যেতে বলিনি, যৌবনের নানা জলজ সুখ চাইনি, শুধু এক মুঠো ভাত চেয়েছিলাম। তোমার ডেস্কের সামনে দাঁড়িয়ে বলেছি, আজ তোমার সাথে দুপুরে ভাত খাবো। তুমি চোখ নাচিয়ে হাত নাড়িয়ে বলেছিলে, আজ নয় অন্য একদিন। আমি ক্ষুধার যন্ত্রণায় পিষ্ট হতে হতে খুব করুণ চোখে তোমাকে দেখছিলাম। তুমি উপহাস করে বলেছিলে, জান তো, আজ হবে না, অন্য কোনো দিন। আমি তোমাকে পেছনে রেখে সামনে এগিয়ে যেতে যেতে পোড়া চোখের ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলেছিলাম। হকারের দখল করা ফুটপাত ধরে হাঁটছিলাম আর তোমার কথা ভাবছিলাম। তুমি ইউনিভার্সিটিতে আমার জুনিয়র ছিলে। তোমার সাথে পরিচয় কিভাবে হয়েছিল এখন ঠিক মনে নেই। তোমার সাথে প্রেম হয়নি কোনো দিন, আবার ভুলেও যাইনি। তুমিও মনে রেখেছো আমাকে। তুমি হয়েছো সরকারি কর্মকর্তা, আমি ছিলাম বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত। ভালোই ছিলাম। শতাব্দীর করাল গ্রাস মহামারী আজ আমাকে পথে নামিয়েছে। বাবা গেছে, মা গেছে, আত্মীয় স্বজন গেছে, প্রিয় বন্ধুবান্ধব গেছে, আমার চাকরিটাও গেছে। আছে শিক্ষিত দুঃখময়ী স্ত্রী, অবসন্তান, ক্ষুধার যন্ত্রণার মধ্যবিত্তের আভিজাত্য। লকডাউন নামের দজ্জালটা আমাকে হত্যা করেছে। আমি লাইনে দাঁড়াতে পারি না, হাত পাততে পারি না, নিম্নবিত্ত উচ্চবিত্তর সমাজে মিশতে পারি না। ত্রাণের জন্য কোথাও কোনো ত্রাণদাতার মডেলের পণ্য হতে পারি না। ক্যামেরাতে আমার ভীষণ ভয়। আতঙ্কে আমি মাটির ভিতর পালিয়ে যেতে চাই। আজ পর্যন্ত যা কিছু ছিল সবই শেষ। অসহায় আর কান্নাস্নাত মুখগুলো আমার মধ্যবিত্ত জীবনকে কলঙ্কিত করেছে।
আমিও অসহায়ত্বের রাজত্বের নির্মম হতে চেয়েছি। আমি 2 দিন ভাত খাইনি, যা কিছু ছিল সংসার নামক রাক্ষসের মুখে বিলিয়ে দিয়েছি। শূন্য পাকস্থলীর কামড়ে অস্থির হয়ে দিক বেদিক পাগলের মতো ছুটে চলেছি। গতবার তোমার অফিসে দুজনে কফি খেতে খেতে বলেছিলে একদিন দুপুরে আমাকে ট্রিট দেবে। আমি হেসে ফেলেছিলাম, জানতাম ওটা কথার কথা, কিন্তু আজ কেন জানি অতি বেশি বিশ্বাস নিয়ে ভেবেছিলাম কথাটা হয়তো সত্যি হতেও পারে। মধ্যবিত্ত লজ্জা খসানো ক্ষুধা নিবারণের জন্য এক মুঠো ভাতের লালসে তোমার সামনে হাত পেতে নয়, মুখ পেতে দাঁড়িয়েছিলাম। অথচ কত সহজে তা তুমি নাকচ করে দিলে। তোমার সাথে আমার কোনো উচ্চতর গভীর সম্পর্ক নেই, নেই কোনো নিম্নতম হেলাফেলার অবহেলা। আছে এক মধ্যবিত্ত ভালোবাসা। এ এমন এক ভালোবাসা যার কুলো নাই, জল নাই, নাই কোনো ঠিকানা। চাইলে কাছেও আসা যায়, আবার দূরেও থাকা যায়। সেই মধ্যবিত্ত ভালোবাসার দাবি নিয়ে মহাকালের স্মরণীয় মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে অনাবিল কষ্টের ক্ষুধার যন্ত্রণা নিয়ে আমি এক মধ্য দুপুরে তোমার কাছে শুধুমাত্র এক মুঠো ভাত খেতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ। মধ্যবিত্ত ভালোবাসা এমনই এক ভালোবাসা যা তুষের আগুনের মতো ধুকে ধুকে জলে, নিবেও যায় না, আবার ধাউ ধাউ করে জ্বলেও ওঠে না। ধন্যবাদ। মধ্যবিত্ত ভালোবাসা নিয়ে অনেক চমৎকার কবিতা আমাদের উদ্বুদ্ধ করেছে, প্রাণিত করেছে। আমি কাশেম আলী রানার জন্য একটা হাততালি চাই। আবার সবচেয়ে বড় কথা, কাশেম আলী রানার সে যখন কোনো সাহিত্য আসরে যায় তার সঙ্গীকে সে নিয়ে আসে। শামীম আক্তার আমাদের ছোট বোন, তাকে নিয়ে আসছে, এই জন্য শামীমের জন্য একটা হাততালি। এবারে কবি শামীম ফাতেমা মুন্নি, তাকে কবিতা পড়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কবি, শিশু সাহিত্যিক এবং গল্পকার, শিক্ষক শামীম ফাতেমা মুন্নি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মঞ্চ কবিষ্ঠ সভাপতি এবং উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অতিথি, সবাইকে আসসালামু আলাইকুম, সন্ধ্যার শুভেচ্ছা। রাদিয়া প্রকাশনের আজকে আমাদের কবিতা মেতে উঠি কবিতায় গান আর কথামালার মধ্যে আমার কবিতা নিয়ে আসছি, ছোট্ট একটা কবিতা। দূরত্বকাল। দূরত্ব আর দূরত্ব থাকে না, মনের আলো যেখানে মিশে থাকে। একাকিত্ব আর একেলা নয় তখন, দৃষ্টি হেসে ওঠে আনমনে যখন। অবসন্ন মনে জীবনের দুর্ভেদ্য দুর্গের অচেনা পথে হেঁটে চলাও বাংময় হয়ে ওঠে নিজেরই তৈরি পথ সৃষ্টির আনন্দে। পৃথিবীর মেঠো পথে চিহ্ন এঁকে চলে অবাক চোখে, দেখি দেখতেই থাকি নির্নিমেষ নয়নে। কখনো জ্যোৎস্নায় ভিজে, কখনো রোদে পুড়ে, কখনো বা বৃষ্টির জলে অবগাহনে। এই আমি আছি, আবার আমি নেইও। বিস্মিত ভাবনারা দুলুক তবে ক্লান্তিহীন, সে ভাবনা ছোঁয়ার আকাঙ্ক্ষায় আলো দেখায় জোনাক। স্বপ্ন ঝিকিমিকি হয়ে সন্ধ্যা তারাটি ক্রমশ পরিণত হয় ভোরের শুকতারায়, শুভ্র আলোর আয়োজনের ব্যস্ততায়। ভোরের মৃদু হাওয়ার পরশেও সিথানে পড়ে থাকা রাত জাগা সঞ্চয়িতার পৃষ্ঠাটি আর উল্টে যায় না অবাক মনে, বরং আরও মনে করিয়ে দেয় তার অদৃশ্য ছোঁয়ায়। একবার নয়, আবার নয়, বারবার বারবার রবির সেই অমোঘ কবিতাখানি। রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। ধন্যবাদ। দিনের আলোর গভীরে রাতের সব রহস্য লুকায়িত আছে এরকমই বর্ণনা। সুন্দর চিত্রকল্প কবি শামীম ফাতেমা মুন্নি, চমৎকার, তাকে ধন্যবাদ জানাই। এবারে কবি অমিত পড়ুয়া। অমিত পড়ুয়া অনেকদিন পর আমাদের এই সাহিত্য আসরে গিয়েছেন। কবি এবং শিশু সাহিত্যিক
অমির পূর্ব বীর চট্টগ্রাম মঞ্চের সাহিত্য সম্পাদক। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। সম্মানিত সভাপতি, উপবিষ্ট সম্মানিত আলোচক, কবি, শ্রদ্ধেয়জন, অনেকদিন পর একটা জমজমাট আড্ডা দেখতে পাচ্ছি, ভালোই লাগতেছে। সামনে হয়তো আমাদের যে দিনগুলো আমরা কাটিয়ে আসছি, অনেক কঠিন সময়, সেই দিনগুলোর হয়তো অবসান হবে। আমরা আগের মতো আবার আড্ডায় মেতে উঠব, প্রাণময়তার সহিত। সেই যাত্রায় আপনারা সবাই থাকবেন এই আশা করি। আপনাদের জন্য একটা সুখবর আমি দিতে চাই, বিশেষ করে যারা শিশু সাহিত্য এবং কিশোর সাহিত্যের চর্চা করেন তাদেরকে একটা ভালো খবর দেব আজকে। আমাদের চট্টগ্রামের দৈনিকের ছোটদের পাতাগুলো প্রায় সবগুলোই বন্ধ হয়ে গেছে। আজাদি টিম টিম করে জ্বলছিল, সেটাও এখন আগামীদের আসরের কথা বলতেছি আমি, সেটাও কয়েক সপ্তাহ ধরে প্রকাশিত হচ্ছে না। কী কারণে আসলে জানি না। এইভাবে প্রায় সবগুলোই, পূর্বকোণেরটা বন্ধ, পূর্বদেশেরটা বন্ধ, চট্টগ্রাম মঞ্চেরটা বন্ধ, এখন আজাদিটাও বন্ধ হয়ে গেছে। তো আমরা তো চর্চার ক্ষেত্র চাই আমাদের, আমরা যারা শিশু সাহিত্য কিশোর সাহিত্যের চর্চা করি তাদের জন্য এটা খুবই খারাপ খবর। তো আমি এবং আমার দু একজন বন্ধু মিলে আমরা চট্টগ্রাম থেকে কিশোর সাহিত্যের একটা পত্রিকা করার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আগামী 1 মাসের মধ্যেই প্রথম সংখ্যাটা প্রকাশিত হবে। তো আপনাদের সবার কাছ থেকে মানে লেখা, মানসম্মত লেখা পাঠাবেন। কোন ঠিকানায় পাঠাবেন শীঘ্রই সেটা আমরা জানিয়ে দেব, এবং আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সুসংবাদ উনি গর্ব আমাদের দিয়েছেন। শিশুদের উপযোগী একটা পত্রিকা তিনি প্রকাশ করছেন, আপনারা সবাই তাকে লেখা দিয়ে সহযোগিতা করবেন। এবারে কবি প্রতিমা দাস। প্রতিমা দাস কবি এবং আবৃত্তি শিল্পী, আবার গিটার শিল্পী। টেলিভিশনে ওই দিন দেখলাম সেই গিটার বাজাচ্ছে। কবিকে নিয়ে আসছেন কবি প্রতিমা। শুভ সন্ধ্যা। আমার শ্রদ্ধেয় কবি সাহিত্যিকরা এবং আমার সামনে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। শরৎ নিয়ে আমার একটা লেখা কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। অবেলার অবসরে গেল শ্রান্ত বরষা, বৃষ্টি রাত ভেজা চিঠি লুকিয়ে রেখেছি সহজিয়া কদমের ঘ্রাণে। আকাশে এলোমেলো ছড়িয়ে আছে সাদা হাওয়ায় মিঠাই মেঘের দল। ওমা, হঠাৎ দেখি নিঃশব্দ সংলাপে প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে শরৎ। তাই তো বাতাসে মৃদঙ্গের প্রতিধ্বনি শোনা যায়, কাশফুল দোলে আগমনী গানের তালে, কিংবা ভরা জলের নদীর কূলে। বৈতরণী পঙ্ক ছেড়ে একটি জ্যোৎস্না রাত মাঙ্গলিক গল্প বলে চলে যায়। চুপি চুপি ভোরের টুপটাপ শিশির ভেজা শিউলি শরীর স্পর্শ করে চলে যায় আমার অজান্তে। বহু দূরে তেপান্তরের মাঠে
নবান্নের পাকা ধানের শীষের মাতৃ বিজয়া হাসে। মাকে এনে দিতে হবে 108টি নীল পদ্ম। নির্লিপ্ত আলোয় চক্ষু ফুটে ওই দিব্য উমার। পঞ্চমী রাতে মাতৃবন্ধনা শুরু হবে কাননবালার আতুর ঘরের মাটি দিয়ে। নিষ্ফল আরাধনায় জ্বলে ওঠে লক্ষ দীপ শিখা। শরতের সমারোহে অস্তমিত গোধূলির আয়োজনে পঞ্চমীর বিদায় বাঁশরি বাজে। বিসর্জনের সমাপ্তি হবে নৈশব্দের মণ্ডপে। দিনপঞ্জি ঘুরে ঘুরে আবার ফিরে আসবে পরকীয়া প্রকৃতি, বর্ষা কিংবা শরৎ। ধন্যবাদ সকলকে। খুবই সুন্দর, চমৎকার, শরতের মতোই চমৎকার স্নিগ্ধ এই কবিতা। তাকে অভিনন্দন জানাই প্রথমে। আগামীতে আরো বেশি বেশি লেখা এবারে কবিতা নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি উৎপলকান্তি বড়ুয়া, দেশের বিশিষ্ট শিশু সাহিত্যিক। সম্প্রতি রুনা তাসমিনা এবং উৎপলকান্তি বড়ুয়া দুজনের সম্পাদনায় একটা সংকলন প্রকাশিত হয়েছে, সিএলবি রক্ষায় প্রতিবাদী ছড়া। এই সংকলন আমি একটা পোস্ট দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এই সংকলনের অন্যতম সম্পাদক বিশিষ্ট শিশু সাহিত্যিক ছড়াকার উৎপলকান্তি। রাদিয়া প্রকাশনের আজকের এই অনুষ্ঠানের সভাপতি প্রিয় গণেশু, মৃণালিদিতে আছেন টিটু, আজিজ। আমি সংক্ষেপে বলছি। আসলে আমাদের পাশা যখন প্রথম লিখছে পাশা, তখন আমাদের একেবারে ছোট ভাই, পাশাপাশি থাকতো, এখন ডাক্তার, অনেক বড় ডাক্তার। এবং কচি হাত ছিল আজকে রাদিয়া প্রকাশন। এই কচি হাতে আমাকে একবার না একাধিকবার টিটু নিয়ে গিয়েছিল। তখন সেলিমা ছিল না, সেলিম অনেক পরে এসছে। ওখানেই আমার বোধহয় আঞ্চলিক ছড়া আমি প্রথম পড়েছিলাম, যে আঞ্চলিক ছড়া পৃথিবীর বিভিন্ন জায়গায় এই আঞ্চলিক ছড়াটা পঠিত হয়েছে, এবং এটা টিটুর কারণে একমাত্র কচি হাতে প্রকাশিত হয়েছে। এটা টিটুই প্রথম প্রকাশ করেছিল। রঞ্জিত দা এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠ করেছে, নায়রি আঞ্চলিক ছড়াটা। মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, সবাইকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। একটা সময় আমরা লালদিঘির পাড়ে তাল সুপুরের নিচে রাইনস্টারের আড্ডা হতো প্রতি সপ্তাহে। সেখানে খুব জমজমাট লেখা পাঠ হতো, আলোচনা হতো। একটা আসর আমি প্রেমের ছড়া পড়েছিলাম। লেখাটা ছিল এরকম: তুমি এবং আমিতে ভালোবাসার বীজ বুনেছি গহীন হৃদয় ভূমিতে। বীজ নাগা যায় কেন, তোমার আমার মাঝে অসীম দূরত্ব আছে যেন। বুঝছি তো আজ কি যে তোমার আমার মাঝে অসীম। আমি ভুলে গেছি ব্যাপারটা। এইখানে আমি এই কথাটা এই জন্যই বলছি, এটা অনেক আগের লেখা। একটা শব্দের জন্যে, গহীন হৃদয় ভূমিতে। সবাই খুব আলোচনা করছে, এসব খুব ভালো একটা লেখা হয়েছে, প্রেমের ছড়া হয়েছে। সেই একজন মানুষ আলোচক বলে যে এটা প্রেমের ছড়া হয়নি, গভীর একটা শব্দের জন্য। এবং সেটা যিনি বলেছেন আবু মুসা চৌধুরী, আমাদের এখানে উনি উপস্থিত আছেন পেছনে, শ্রদ্ধেয় আবু মুসা চৌধুরী, আমাদের অনেক সিনিয়র লেখক। আবু মুসা ভাইকে অনেকদিন পর পেয়েছি। আমি
আমাদের একাডেমির অনেক কিছু মিস করেছি এই লকডাউনের কারণে, এই সময়ের কারণে অনেকটা অনুষ্ঠানে আমি আসিনি। বইমেলার অনলাইন বইমেলায় বোধহয় 2বার এসেছি। মিস করেছি এই মাইকটাকে। এই মাইকটা আমার হাতের কেনা, আমার একাডেমির মাইককে আমি মিস করেছি। অনেক দিন পর এসেছি। ধন্যবাদ সবাইকে, খুব ভালো লাগছে দেখে। আমি আজকে যে লেখাটা পড়বো, আমি প্রেমের ছড়াও বলবো না, প্রেমের কবিতাও বলবো না, লিরিক বলবো। আবু মুসা চৌধুরী ভাই আছেন, ভয় হচ্ছে পড়তে ওনার সামনে। কবি: তোমার আছে রূপ উপমা, ছন্দমাত্রা মিল। তোমার আছে রূপ উপমা, ছন্দমাত্রা মিল। তোমার আছে শব্দপুরীর আশিস অনাবিল। তোমার আছে রীতিনীতির আসন বসন সব। তোমার আছে ভাষার রঙিন ফলন্ত উৎসব। তোমার আছে কথার সুবাস, অশ্রু সজল চোখ। তোমার আছে বৃষ্টি ভেজা সজীব দিবালোক। তোমার আছে মন কবিতার কোমল শরীর ছবি। আমি নবীন সৃষ্টি সৃজন সেই কবিতার কবি। এটা শেষ লেখা। বোধের খোলা চিপি শিরোনাম। একটি সাগর ভালোবাসা বুকে ধারণ করে, একটি ফুলের সমস্ত গ্রাণ যত্নে মুহে ধরে, একটি আকাশ উদারতার ছড়ি অসীম ডানা, একটি তুলির রঙা ছড়ে স্বপ্নের সেই মানা। জল তৈ তৈ একটি ভরা রাঙা নদীর দিন, একটি ভরা বর্ষা মেঘের শ্রাবণ সুখের দিন। একটি কথার স্বরলিপি সুরের মোহন ধারা, দুইটি চোখের তারায় দৃঢ় বিশ্বাসী মন পাড়া। দুইটি কথার নায়ে চেপে এক মোহনায় মিলি, দুই ঠোঁটে জল চুমা স্পর্শের খেলা নিরিবিলি। দুইটি রূপের অরূপ শোভা বোধের কলা চিপি, একটি মনের বৃষ্টি পাড়ায় সৃষ্টি স্বরলিপি। ধন্যবাদ সবাইকে। এবারে কবি মিনু মিত্র আমাদের একটা কবিতা শোনাবেন। সবাইকে শুভ সন্ধ্যা ও শুভেচ্ছা। 15ই আগস্ট জাতীয় শোকের মাস, আগস্ট মাস। আর 15ই আগস্ট জাতির পিতা জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা নিবেদন, আমার ছোট্ট একটা লেখা আমি পড়ে শোনাচ্ছি। কবিতার নাম শুনছো মুজিব বলছি তোমায়। পুত্র হলে যদি হয় পুত্রবতী, সেই আশ নেই আমার একরত্তি। আমি পুত্রবতী হতে চাই, যদি তোমায় মুজিব পুত্র করে পাই। তুমি যদি আসো আবার পুনর্জন্ম নিয়ে, আমি আরেকটিবার মরতে চাই তোমার মা হয়ে। শরীর আমার বৃদ্ধ বটে, পুত্র আছে ঘটে ঘটে, মগজ তাদের ধুলোর মতো দেশের ক্ষতি করছে যত। তুমি যখন শহীদ হলে তখন আমার 9 মাস, মনে জন্ম ছিল আশ। মুজিব বুঝে আসবে আমার কোলে, হয়নি আমার ইচ্ছে পূরণ, একটাই ছিল কারণ। হানাদারের গন্ধে আমার ভরেছিল শ্বাস, কোলজুড়ে তাই এলো আমার দেশের সর্বনাশ। এখন আমি মরছি 12 মাস, আবার আমার আশ জেগেছে তোমার মা হব। তুমি আমার কোলে জন্ম নিলে আমি মাতৃত্বের স্বাদ পাব। তুমি কি জানো মুজিব,
লক্ষ মায়ের বিষাদ আছে ভাসছে চোখের জলে, তোমার মতো সন্তান কেন আসেনি তাদের কোলে? একটি মুজিব একটি দেশ সোনার বাংলাদেশ, লক্ষ মুজিব জন্ম নিলে হতো সব কান্নার শেষ। ধন্যবাদ। ধন্যবাদ মিনি মিত্র। মিনি মিত্র পেশায় শিক্ষক, কলেজে অধ্যাপনা করে, তার কবিতা যেমন লিখে কবিতা আবৃত্তিও করে, আবার গল্প এবং প্রবন্ধও লেখালেখি করে। মিনি মিত্রের এই কবিতা আমরা উপভোগ করলাম। শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা হওয়ার যে আকুতি, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সেটা আমরা বুঝতে পেরেছি। তাকে অশেষ অশেষ ধন্যবাদ। এবারে আসছেন মিজানুর রহমান শামীম। মিজানুর রহমান শামীম কবি, শিশু সাহিত্যিক এবং বিশিষ্ট ছড়া শিল্পী। মিজানুর রহমান শামীম। ধন্যবাদ। আমি প্রথমে একটি ঘোষণা দিচ্ছি। আমি একটা ঘোষণা দিচ্ছি, আমাদের প্রিয় বন্ধু রমজান আলী মামুন 22শে সেপ্টেম্বর গত বছর আমাদের ছেড়ে চলে গেছেন। তার উপর একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে সাইদুল আরিফিনের সম্পাদনায়। এই বইটি আজই আমাদের হাতে এসেছে। এই বইটি প্রকাশ করেছে প্রজ্ঞালক প্রকাশনী। মুদ্রণ কারিগর হিসেবে ছিলাম আমি, আমার শব্দশিল্প প্রকাশন। এই বইটি যারা সংগ্রহ করতে চান আমার কাছ থেকেও নিতে পারবেন, আজিজ ভাইয়ের আইকো থেকেও সংগ্রহ করতে পারবেন। গায়ের মূল্য 300 টাকা আছে, 300 টাকা এটি বিক্রি করা হবে, কমিশন দেওয়া হচ্ছে না, কারণ এর লভ্যাংশ রমজান আলী মামুনের পরিবারের কাছে যাবে। যারা কিনতে চান আমার কাছ থেকে কিনে নিতে পারেন, আজিজ ভাইয়ের কাছেও আছে। আমি আজকে এই বই থেকে রমজান আলী মামুনকে নিবেদিত একটি ছড়া পাঠ করছি। শিরোনাম মনের জোনাক পোকা। পেরিয়ে গেছো মেঘের সাঁকো, আসবে না কো যতই ডাকো আর, তবু আমি রাখছি খোলা আপন ভোলা আমার গোপন তার। হরিৎ পাতায় তরিত আমি লিখছি যখন ছড়া, মায়ের ডাকে তোমার তখন হাওয়ার রথে চড়া। মেঘের পথে হাওয়ার রথে যাচ্ছ কোথায় পাজি, মা হয়েছেন রাজি, তোমার জন্য রাঁধবে সালুন, ভাজবে বেগুন ভাজি। মায়ের রাতের রান্না পাগল, কান্না করা খোকা, এমনি করে দিবে ফাঁকি, এমনি করে দিবি ফাঁকি। মায়ের মতো উড়াল পাখি হবি কবি, একটুখানি পাইনি কুটের, এমনি আমি বোকা। হারিয়ে গেলি নাড়িয়ে দিয়ে মনের জোনাক পোকা। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ মিজানুর রহমান শামীম। তার ঘোষণা